যে আমার আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি আলোচক হিসাবে যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী এবং সদ্য লেখক অ্যাডভোকেট বদরুল স্যার, আরো যুক্ত অ্যাডভোকেট আফাজুল হক এবং ডক্টর আব্দুল্লাহ শরীফ সাকি। আমি প্রথমে অ্যাডভোকেট বদরুল স্যার, আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। এখন বিশেষ করে এই যে আপনার ইরান কেন্দ্রিক যে যুদ্ধে, এই যুদ্ধে তো বিশ্বের ভূ রাজনীতির মানে পরিস্থিতিটা পাল্টে গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে নিজ মানে বিশেষ করে সামরিক দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন নতুন একটা সমীকরণ দিকে যেতে চাচ্ছে। পাশাপাশি আমেরিকা গ্রিস সহ কয়েকটা দেশকে নেটো থেকে তারা বাদ দেওয়ার একটা অলরেডি পরিকল্পনা নিচ্ছে। এবং পাশাপাশি সৌদি আরবকে আবার ইরানের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। গত পরশু 2 দিন আগে সৌদি আরব থেকে কূটনীতি বহিষ্কার করা হয়েছে, কূটনীতি বহিষ্কার করছে। এবং সেক্ষেত্রে মানে আমেরিকা আগামীর ভূ রাজনীতির আমেরিকার কৌশল কোন দিকে নিতে পারে। এবং আমেরিকা তো ভারত মহাসাগরেও পরশুদিন আপনার ইরানের 3 থেকে 4টা জাহাজ জব্দ করেছে। এখন তো এই মহাসাগর কেন্দ্রিক যুদ্ধটা আমেরিকা ওদিকে ডাইভার্ট করেছে। এই পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন স্যার? হ্যাঁ, এই পরিস্থিতিটা হচ্ছে যে তারা তো ইরান তার ভূখণ্ডকে রক্ষা করে, জি। তার ভূমি, তার জমি, সেটাকে একটা যুদ্ধের কেন্দ্রস্থল থেকে এটাকে শিফট করে নিয়ে গেছে ফরমুজে। এবং ফরমুজ প্রণালীতে তো তাদের একটা একাধিপত্য ছিল। এখন আমেরিকা পাল্টা একটা অবরোধ ইরানি বন্দরের উপরে, ইরানি জাহাজের বন্দর, তার প্রেক্ষিতে কিছু কিছু যা চেস করছে, এর কিছু রিপ্লাই ইরান দিচ্ছে। এর মানেটা হচ্ছে যে হরমুজ প্রণালীটা যদি আপনার ওপেন না হয়, তাহলে ইরানের খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ সে আগের চেয়ে ভালো অবস্থায় ছিল না। তার উপর 900টা অবরোধ আছে, এম্বার্গো আছে জি। আমেরিকার। সে বিশ্বের কোনো জায়গায় মাল বেচতে পারে না, কিনতে পারে না। সে সব তেল দিয়ে চীন রে নিত্য ব্যবহার পণ্য চীন থেকে নিয়ে আসে, এখনো তাই হচ্ছে। সুতরাং আমেরিকা দেখতে পাচ্ছে এখানে চীন ইরানের বিপুল পরিমাণ তেল কিনে নিচ্ছে কম্পারেটিভলি সস্তায়, অন্য জায়গায় ক্রাইসিস বেড়ে যাচ্ছে। ফলে ইরানের তেল আছে, তেলের দামের কোনো চাপ নাই। চীন ইরান থেকে পাচ্ছে, তার নিজস্ব সোর্সের তেল আছে। ফলে তারা চায় যে হরমুজের ব্লকেট খুলে দিতে। ইরানের জাহাজ অবরোধ মানে একটা চাপ তৈরি করা, ব্লকেট খুললে তেলের দামের চাপটা কমে যাবে। কিন্তু ইরানের ছাড়া কি আছে? তারা তো এখন হরমুজ প্রণালী, যেহেতু তার আহ, ভূখণ্ডের সাথে সংযুক্ত একটা নেভাল এরিয়া, সুতরাং ইরান এটাকেই টার্গেট করছে যে এখানে একটা যুদ্ধটাকে, চাপটাকে শিফট করে। ইরান জাহাজ যেতে দিচ্ছিল, হঠাৎ করে পাল্টা অবরোধ না দিলে কিন্তু ছেড়ে দিচ্ছিল ইরান। হরমুজ একবার খুলেও দিচ্ছিল। তো আমেরিকা হঠাৎ করে আবার পাল্টা অবরোধ দিল তাদের বন্দরে এবং তাদের উপকূলে, তার প্রেক্ষিতে এটা করছে। এটা খুব একটা টিকবে না। এটা টিকবে না কারণ চীনের জাহাজকে আটকাইতে পারতেছে না আমেরিকা। তো ইরানের সাথে যা লেনদেন সেটা তো চালু আছে চীনের। চীনা জাহাজ মাল নিয়ে যাচ্ছে, তেল নিয়ে ফিরছে, তেল নিয়ে আসছে, মালামাল নিয়ে, নিত্য প্রয়োজনীয় মাল নিয়ে ইরান ফিরে যাচ্ছে। এগুলো তো আটকাইতে পারতেছে না। ফলে আপনি যাকে অবরুদ্ধ করতে চান ইরানকে, ইরান তো এখন পুরা তেলটাই চীনকে দেয় এবং পুরা প্রয়োজনীয় রসদপত্র, অস্ত্র, অন্যান্য সবকিছু চীন থেকে নিয়ে যাচ্ছে। তো চীন তো লিতো ঘোষণাই করে দিছে যে তারা এতে কোনো পক্ষ না, তাদের যেন আক্রান্ত করে না। ফলে এই অবরোধ তো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই যাচ্ছে। তার তার এবং তার মিত্রদের যে পণ্য পরিবহন, তার উপসাগরীয় দেশ মিত্রগুলার তেল পরিবহন, সেখানেই তো সমস্যাটা বেশি তৈরি হচ্ছে। এবং এইটা পরীক্ষা করে গত 5 আমেরিকানরা তার যে ব্লকেড, সেটা তো কার্যকর হয়নি। হরমুজ তো খুলে নাই, আমেরিকার জন্য তো খুলে নাই হরমুজ। বরং সে যেগুলো ব্লক করছে 2টা বা 3টা জাহাজ, তার প্রকৃতি ইরানও কিছু কিছু জাহাজের উপর হামলা করছে, আহ উত্তর দিচ্ছে, টেকনিক্যাল উত্তর দিচ্ছে। এই এই পরিস্থিতিতে মনে করি যে ওভারঅল সিচুয়েশন তো ইরানে এত শক্তিশালী দেশ না দীর্ঘ একটা যুদ্ধের দখল সামলানোর ব্যাপার। কিন্তু আপাত দৃষ্টিতে হরমুজে ইরানের একটা অ্যাডভান্টেজ আছে, এটা তার খুব কাছে। ইরানি ভূখণ্ড থেকে ছোট ছোট টাকবুট, যা আপনি ধরেন বাংলাদেশ থেকে এই স্ট্র্যাটেজিতে তো আপনি পারবেন না। আপনি এই স্ট্র্যাটেজি আমেরিকা থেকে নিতে পারবেন না, এত দূর থেকে ছোট নৌকা আনা সম্ভব না, ডুবে ডুবে যাবে। আপনি স্মল টাকবুট দিয়ে যে হরমুজ কন্ট্রোল করে, সেটা তো ইরানি উপকূলগুলোতে যাইতে ওখানে খুব বেশি সময় লাগে না। মানে তার ভূখণ্ড থেকে চলে আসে এখানে। তো এই অ্যাক্সেস ইসরায়েলেরও নাই, আমেরিকারও নাই। এবং এই ধরনের
ছোট ছোট কার্যকর নৌযান, ছোট আকারের, এটা ওদের আপাতত আমার জানা মতে নাই। ওরা তো কয়েকশো নৌযান ওখানে এঙ্গেজ করে ফেলছে আর কি। বলি চাপটা আমেরিকা ভুল করতেছে, আমেরিকার দিকেই ফিরে যাবে বলে আমার মনে হয়। পাশাপাশি আপনার স্যার এই যে লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির দ্বিতীয় দফার একটা আমেরিকাতে একটা তাদের একটা মিটিং বা সিটিং এর আয়োজন চলতেছে। সেখানে লেবাননের কথা হলো যে লেবাননের দক্ষিণ লেবাননের সীমান্ত ঘেঁষা একটা অঞ্চলে বিশেষ করে ইসরায়েলি সৈন্য তারা ঢুকে পড়েছে, মানে অনধিকার প্রবেশ নিয়েছে। লেবানন বলছে যে তাদের ভূখণ্ড থেকে ইসরায়েলি সৈন্য সরিয়ে যেতে হবে এবং স্থায়ী যুদ্ধবিরতিতে আসতে হবে। এক্ষেত্রে লেবাননের সাথে ইসরায়েলের বোঝাপড়াটা ক্ষেত্রে আমেরিকা কি ভূমিকা রাখতে চাচ্ছে বা আমেরিকার এখানে মানে পলিসি এখানে লেবানন? এখানে এখানে একেবারেই ভিন্ন একটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে যে আপনার লেবাননে ফ্রান্স তার একটা সাবেক উপনিবেশ, এবং ফরাসি প্রেসিডেন্ট কালকে উদ্বেগ প্রকাশ করছেন, এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলছেন তাদের পিসকিপিং ফোর্সে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে লেবাননে কর্মরত ইতালির সৈন্যরা নিহত হয়েছে, প্রতিবাদ জানাইছে। ম্যাক্রো বলছেন যে লেবানন থেকে চলে যেতে হবে আর কি। তো আপনি জানেন যে এর আগে যখন 17 নভেম্বর সেলিম হোস প্রধানমন্ত্রী পদ থেকে রিয়াদে বসে পদত্যাগ করেন, তখন ম্যাক্রো সৌদি আরব গেছেন রিয়াদে, সেখান থেকে হোসকে নিয়ে, সেলিম হোসকে নিয়ে বৈরুত আসছেন, মীমাংসা করছেন। সো আর ওখানে মেরানের খ্রিস্টানরা তো খুব প্রাধান্য বিস্তার করে আছে। ফলে ফ্রান্সের এখানে একটা আলাদা একটা গুরুত্বপূর্ণ স্বার্থ আছে, এবং এটা ভূমিসাদর সাদর সংলগ্ন ইউরোপ এবং ইয়ের খুব প্রক্সিমিটি বেশি, নৈকট্য বেশি। ফলে ফ্রান্সের এখানে একটা স্বার্থ আছে। ইসরায়েল যেটা চাচ্ছিল যে লেবাননের দক্ষিণাংশ লিটানি নদী পর্যন্ত এই এলাকাটার মেইনস্ট্রিম জায়গাটা কন্ট্রোলে যদি রাখে, তাহলে আস্তে আস্তে তারা হিজবুল্লাহকে নির্মূল করবে, আর মানুষকে ধারণা দিবে এই যুদ্ধে আমরা হারি নাই, আমরা তো লেবাননের একটা অংশ পাইছি আর কি। কিন্তু এইটা তাদের জন্য একটা, এটা গাজা না, গাজা না, এটা কোনো সমতল না, এটা কোনো স্ট্রিপ প্ল্যান না, ছোট্ট একটা জায়গা না, বেশ বড়। দক্ষিণ লেবানন পাহাড়ি, এবং এই পাহাড়ের রোডটাতে আপনার রোড এবং আশেপাশে লেবানন ইসরায়েলি সৈন্যদের অবস্থান, কিন্তু বিস্তীর্ণ পাহাড় আছে তার আশেপাশে, উঁচু নিচু, চড়াই উতরাই, মাটির নিচে এমন সব ইয়ে আছে, বাংকার আছে, মাইলের পর মাইল আছে, 2 মাইল 3 মাইল বাংকার। একটা আমি বাংকার দেখছি প্রায় 1.5 কিলোমিটার লম্বা। এর ভিতর থেকে হিজবুল্লাহরা কমব্যাট ড্রেসে বের হয়ে আসে। ফলে এখানে ইরানের ইসরায়েলিদের কবর হবে নাকি স্বর্গ হবে, আই ডোন্ট নো। এটা রিস্ক আছে কিন্তু। ইসরায়েল যদি এই ইয়ে করে, স্ট্রিক্ট করে যে আমি এখান থেকে যাব না, লেবানন সরকারের মাথা ব্যথা না। মেরোনাইট খ্রিস্টান হচ্ছেন প্রেসিডেন্ট, উনার কথাবার্তা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে উনি হিজবুল্লাহকে বলতে চায় যে তোমরা অস্ত্র দিয়ে দাও, কিন্তু উনার সেনাবাহিনী এরকম না যে ইসরায়েলের সাথে পারবে, পারলে হিজবুল্লাহ পারবে। হিজবুল্লাহকে ইয়ে করা মানে ইরানকে দুর্বল করা। ওরা অলরেডি সিরিয়াকে আমেরিকান গ্রিবে নিয়ে গেছে। ফলে লেবাননের যুদ্ধ বিরতি যেটা, সেটা কার্যকর হওয়ার পরে বাড়াইছেও, কিন্তু আমেরিকাতে মিটিং করে গতকাল ওরা বাড়াইছে। বাড়াইলেও আমি মনে করি যে ইসরায়েলের জায়গা থেকে যাবে না, থাকবে। কিন্তু থাকাটা ভালো না মন্দ বুঝতে হবে। আমার যে দেখা এই অঞ্চলটা, ব্যক্তিগত আমি যে অঞ্চলটা দেখছি, এইটা খুব স্বাভাবিক একটা এলাকা না। কোনো দেশের সৈন্যদের দীর্ঘ অবস্থানের জন্য কোনো জায়গা এটা না, এমবুশের জন্য, আপনার গেরিলা আক্রমণের জন্য একটা একটা একেবারে আইডিয়াল একটা এলাকা। ধরেন আপনি 10 মাইল আগে পিছে দুইটা জায়গায় আক্রমণ করে ব্লক করে দিলে মাঝখানের লোকদের অবস্থা তো ছাতু হয়ে যাবে। তো এটা তারা একটা একটা বাড়াবাড়ি ইসরায়েলির আর্মি করতেছে। এটা ইট মে নট ওয়ার্ক প্রপারলি। এটা একটা একটা রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তার উপর দখল, বিশাল দক্ষিণ লেবানন তো ওই ওই রাস্তাটাই শেষ কথা না, তার পাশে অনেক বিস্তীর্ণ পাহাড় আছে, চড়াই উতরাই আছে। জি পাশাপাশি সাচি। আপনার ফিলিস্তিনির গাজার পরিণতি কি হতে পারে ভবিষ্যতে? গাজার মানে ভবিষ্যৎ গাজা, গাজাতে তো ট্রাম্প মানে একটা বড় ধরনের উপহাস করছে, একটা তামাশা করছে। সে বললো যে আমার নেতৃত্বে একটা বোর্ড অফ পিস হবে। ইতালির মেলানি প্রাইম মিনিস্টার কেন, পাকিস্তানের শাহবাজ শরীফ গেলেন, আরো অনেকে গেলেন। বোর্ড অফ পিস, আই এম দ্য প্রেসিডেন্ট। এখন আমার মনে হচ্ছে এটা তার একটা পকারি।
এখন আর মনে হচ্ছে তার একটা একটা এভিল ডিজাইন, একটা এভিল ডিজাইনটা কি, যে জাতিসংঘ যেন সেখানে ঢুকতে না পারে। এখন এখানে বর্ডারে 11,000 বিকলাঙ্গ লোক চিকিৎসার জন্য আসছে, লাইনে সিরিয়ালে প্রতিদিন 200 মারা যাচ্ছে। এই লোকগুলাকে চিকিৎসার জন্য বেরিয়ে যেতে দিচ্ছে না। অসংখ্য প্রতিষ্ঠান আছে যেগুলো কিছুটা মেরামত করলে স্কুল কলেজ হাসপাতাল চালু করতে পারে, সেই কাজ করতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি গাজাকে অ্যাবান্ডন করে রাখছে। এই যুদ্ধ শেষ হইলে ওরা ডিসাইড করবে কি করবে। এখানে বোর্ড অফ পিসটা একটা ভুয়া, যেটা মানে ট্রাম্প বলছিল যে বোর্ড অফ পিস হবে, আমরা ফান্ড আনবো, গাজার পুনর্গঠন হবে, এগুলো আমার কাছে ভুয়া মনে হয়। এটা মানে এই ধরনের ইনহেলেশনের মধ্যে অনেক লোক মারা গেছে। সামান্য লোক তো সেখানে 12-13 লাখ লোক হয়তো, 1 লাখ তো মেরেই ফেলছে। কিছু লোক বেরিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, আরো কিছু লোক মারবে। ওইটাকে ওইরকম একটা প্ল্যান আছে। এখন যদি ইরানের ঘুরে দাঁড়ায়, এই যুদ্ধের সম্মানজনক অবস্থান থেকে যুদ্ধ শেষ হয় ইরানের, যদি হিজবুল্লাহরা টিকে থাকে, হুতিরা টিকে থাকে, আমি মনে করি যে খেলা শেষ হয় নাই, তাইলে খেলা আছে। এবং হামাসের লোক যা তো মানে ইয়ে একটু করছে। স্যার একটু তথ্য মানে আপনার সাথে উপস্থাপন করছি। জন কেরি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কালকে তিনি একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে বলেছেন জন কেরি, যে পূর্বের বাইডেন গভর্নমেন্ট বা ব্যারাক ওবামা, বাইডেন গভর্নমেন্ট সবাইকেই ইসরায়েল চেষ্টা করেছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য, কিন্তু তখনকার গভর্নমেন্ট গুলা জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে নেতানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, এবং মানে জাতিসংঘের এই বিষয়টা ইসরায়েলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ টানাপোড়েন চলছিল। নেতানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আমেরিকা গুরুত্ব তখন রেখে বাইডেন, ওবামা, কোন রাষ্ট্রপতি এই অনৈতিক যুদ্ধে ইসরায়েলকে তারা সাপোর্ট দেয় নাই। সেক্ষেত্রে আমেরিকা, এই যে মেসুড প্রেসিডেন্ট আমেরিকার, জনগণ যেটা আপনার নির্বাচিত করেছে, সেক্ষেত্রে আমেরিকার আগামী দিনের ভূ রাজনীতি কি আসলে বিশ্বে আমেরিকা বড় ধরনের একটা মানে ভূ রাজনীতি বড় ধরনের একটা টানাপোড়েন দিকে যেতে পারে? যাবে, সেদিকেই তো যাচ্ছে। হুম। ধর আমেরিকার নিজস্ব তেল আছে, হুম। তারপরে মূল্য সমন্বয়ের জন্য সেখানে $6, ওখানে $6 বাড়ছে লিটারে। তো হুম। এখানে যে আহ কথার কথা টমেটো যেটা পাওয়া যেত $1, সেটা আজকের খবর হলো $4 হয়ে গেছে। তার মানে শাকসবজির দাম 4 গুণ বাড়ছে, অন্যান্য আইটেমের দাম 3 গুণ বাড়ছে। এটা কে দামটা দিচ্ছে? কনজিউমার তো আমেরিকান পিপল। এবং আমেরিকা এখন আপনার সব খাতে উৎপাদন হয় না, ওরা সমরাস্ত্র উৎপাদন করে, হাইটেক করে, বিমান করে, সমরাস্ত্র করে, এবং কৃষিটা আছে তাদের, কিন্তু অন্যান্য ভোগ্যপণ্য কিছুই নেই। বাংলাদেশের কাপড় যায়, বিভিন্নভাবে চীনের ইলেকট্রনিক্স যায়, ইউরোপের বিভিন্ন হ্যাঁ। দেশ থেকে যন্ত্রপাতি যায়। ওরা তো বাইরের থেকে নিয়ে যাচ্ছে। দাম বাড়া মানে এমনিতেও সে শুল্কের মাধ্যমে সে শুল্ক বাড়াইছে। তো শুল্কটা হুম। বাড়াইলে এটার আলটিমেটলি তার দেশের ক্রেতাদের তো এটার মূল্য দিতে হচ্ছে। আপনি শুল্ক বাড়াইলে একটা 100 টাকার জিনিসের দাম 150 টাকা হয়ে গেল। আলটিমেট প্রাইসটা তো দিচ্ছে এন্ড বায়ার, যে সব শেষে কিনে সেই বায়ারটা। ফলে এটা একটা বিরক্ত হয়ে গেছে। এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে, এখনো স্টিল দেয়ার ইজ এন এথিক্স ইন আমেরিকান ডেমোক্রেসি। এটা এটা এই রিপাবলিকান পার্টি আপনি দেখেন ঐতিহাসিক ভাবে এরা খুব আক্রমণাত্মক, এরা খুব আক্রমণাত্মক। মধ্যপ্রাচ্যে যতগুলা অনৈতিক হামলা, সবগুলা রিপাবলিকান প্রেসিডেন্টরা করছে। সিনিয়র বুশ আপনার 91-এ হ্যাঁ। কুয়েতে আসলো, হ্যাঁ। এসে তারা কুয়েত লিবারেট করার নামে বিশাল পরিমাণ তেল দিয়ে ক্ষতিপূরণ আদায় করলো, সাদ্দামকে হটাই দিল। সাদ্দামের যে আমি খুব বড় সমর্থক তা না, কিন্তু এরা বলছিল যে সাদ্দামের কাছে রাসায়নিক অস্ত্র আছে, কেমিক্যাল ওয়েপন। এটা কিন্তু পাওয়া যায় না। এটা টনি ব্লেয়ার বলছিল ব্রিটেনের, আর ওখান থেকে বলছিল ওরা। তো ওখানে তো কোনো কেমিক্যাল ওয়েপন ছিল না। আলটিমেটলি দেখেন ইরানকে তামা তামা করে দিল, তাদের গ্রিপে ঢুকাই দিল। পরবর্তীকালে আপনি দেখেন যে 1/11 সময় আক্রমণটা কোথায় হইল। আক্রমণটা আবার এসে আফগানিস্তানকে একেবারে ইয়ে করে দিল, এবং এটাকে একেবারে গ্রিবে নিয়ে গেল। এবং আপনার এইবার যুদ্ধটা ইয়ে ট্রাম্প 2 দফাতে রিপাবলিকান প্রেসিডেন্টরা ডেফিনেটলি জন কেরি ইজ কারেক্ট। আপনার মানে ডেমোক্রেটরাও কিন্তু ইসরায়েলকে সাথে নিয়ে কাজ করে, কারণ ইহুদি লবির খুব স্ট্রং আমেরিকাতে। কিন্তু
যুদ্ধটা তারা কিছুটা পরিহার করেছিল, ডেমোক্রেটিক পার্টিরা তারা নেগোসিয়েশনে যায়, তারা তো চাপ তৈরি হুম, করে। তো হুম। মানে গাজায় হামলার সময় তো ডেমোক্রেটরাই ছিল, হামাসের হামলার সময় তো ডেমোক্রেটরাই ছিল। গাজায় যে হামলাটা হচ্ছে সেটা মানে ইসরায়েলিরা হামলা করছে, বাইডেন খুব বেশি যে বিরূপ কিন্তু ডাইরেক্টলি আমেরিকান হয় না। এইবারকার যেটা হচ্ছে যুদ্ধে তো সরাসরি ট্রাম্প জড়াই গেছে। তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, যে আমি ঘরমুখী হব। সে ঘরের কোনো খবর নাই, জিনিসপত্রের দাম বাড়তেছে, মানুষের অশান্তি বাড়তেছে, নো কিংস মিছিল হচ্ছে, একদিনে 80 লাখ লোক রাস্তায় আছে। তো সে আছে এখন বিশ্বের বিভিন্ন জায়গায় হামলা করা। আপনি আপনি ট্রাম্প এমন না এই যে খুব মানে ইনটলারেট সিচুয়েশন, আপনি এসে ইরানে আক্রমণ করছে, সে ভেনিজুয়েলার সাথে কি ব্যবহার করলো, একেবারে কোনো কারণ ছাড়া বিনাশকারীতে কিউবার লোকদের সে দিনের পর দিন কারেন্ট নাই, পানি নাই, ইউটিলিটি নাই, না খাওয়া মারার তাল করছে। সে তো কোনো কোনো মানবিক ইতি পড়ে না। কাজে কেরি যেটা বলছেন মানবাধিকারের দৃষ্টিতে এবং আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটা কিছুটা ডেমোক্রেটরা রেসপেক্টফুল ছিল। অতটা বা এইভাবে বলা যে সভ্যতা ধ্বংস করে দিব, এভাবে বলা প্রস্তর যুগে ফিরাই দিব, এটা কোনো ডেমোক্রেট প্রেসিডেন্ট বল নাই, এটা রিপাবলিকানরা এক্ষেত্রে বলছে। আমি যে আমেরিকার যে মধ্যবর্তী নির্বাচন আসছে, এই যে পাবলিক কি এই তাদের পারসেপশন থেকে মধ্যবর্তী নির্বাচনে এটার একটা রিয়াকশন দেখাতে পারে? ডিসেম্বর জানুয়ারিতে তাদের কংগ্রেসের একটা ইলেকশন আছে আমেরিকাতে। না, এতে এতে হচ্ছেটা কি, জিনিসটা ঘুরে যাচ্ছে অন্যদিকে। অন্যদিকে মানে আপনার যে রিপাবলিকানদের যে বেল্ট, সেখানে ওর ভোট আরো বেড়ে যাবে, বুঝছেন না? রিপাবলিকান বেল্ট যেটা, সেখানে তো তার ভোট আরো বাড়বে, কারণ ওরা তো এটাই চায়। রিপাবলিকানরা দক্ষিণ চায় আমেরিকার হ্যাঁ আমেরিকা। বেড়ে যাবে, কিন্তু সাধারণভাবে সারা আমেরিকা যদি তুলনা করেন, তাহলে কংগ্রেসের এই যে মধ্যবর্তী নির্বাচন, এই মধ্যবর্তী নির্বাচনে আমার ধারণা ট্রাম্পের দল হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সংখ্যাগরিষ্ঠতা হারাবে। এখন তো সব জায়গায় ওরা সংখ্যাগরিষ্ঠ, সিনেটের সংখ্যাগরিষ্ঠ, হাউসের সংখ্যাগরিষ্ঠ। তো হাউসের যেটাকে বলে হাউস অব রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি সভা, সেখানে 1/3 নির্বাচন হবে এই বছর। তো এই নির্বাচনে আমার মনে হয় তারা মানে 1/3 বেশ ভালো একটা ইয়ে হবে, কারণ দ্রব্যমূল্যের একটা চাপ আমেরিকানদের উপর আছে। তারপর মানে সেখানে যে আমদানি রপ্তানির উপর একটা বিরূপ বিরূপ প্রভাব পড়বে। এইসব কিছু বিবেচনা করে এবং আপনার মিডিল ইস্টের যে বিনিয়োগ আমেরিকাতে, সেটার উপরে তো একটা বিরাট চাপ পড়বে। তাদের তেলের উৎপাদন এবং বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। এবং আরো বড় কথা হচ্ছে যে ডলারের যে আপনার যে ডলারের যে পাওয়ার ছিল, যেটা সুপার পাওয়ার, যে আপনি সারা দুনিয়ার মানুষ এক জায়গায় আমেরিকার কাছে আটকানো, বিনিময়টা করতে হয় ডলার দিয়ে, এয়ারপোর্টে ডলার চাই, এলসিতে ডলার চাই। এই ডলারের যে একটা একমুখী অবস্থান ছিল, একতরফা, তো সেই অবস্থাটা তো এখন ভেঙে যাচ্ছে। এখন তো আপনার চীন আপনার ইউয়ানের পেমেন্ট দিচ্ছে ইরানকে, এবং সৌদি আরবও ইউয়ান নিচ্ছে, কারণ চীনের অনেক টাকা। হ্যালো। আচ্ছা স্যার, হ্যাঁ জি। আমি জি, আমরা শুনতে পাচ্ছি। আমি এরপরে বাংলাদেশে যে জুলাই সনদ নিয়ে সরকার বিরোধী দলের বিরোধী দল রাজপথে কর্মসূচি দিচ্ছে, আবার তেলের পরিস্থিতি নিয়ে সরকার বলছেন যে তেলের বাস্তব আমাদের আমদানি মানে চাহিদার তুলনায় আমদানি ঠিক জায়গা আমরা ঠিক রেখেছি, কিন্তু আহ, সরকারের স্টেটমেন্ট আর বাস্তবতায় যে বিদ্যুৎ উৎপাদনে আমরা একটা সংকট দেখতে পাচ্ছি, কৃষিক্ষেত্রে সংকট, কমিউনিকেশনে একটা ক্রাইসিস। জ্বালানি তেলের সংকট মোকাবেলায় সরকারের কাছে কি উপায় আছে? পাশাপাশি জুলাই সনদ নিয়ে সরকারের সাথে বিরোধী দলের একটা মানে রাজনৈতিক একটা পরিস্থিতি কিছুটা হলেও জটিলের দিকে যাচ্ছে। বাংলাদেশের এই দুটো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার অবস্থান থেকে এই নতুন সরকারের ক্ষেত্রে? এই যে জ্বালানি তেল নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান, আমার মনে হয় না যে অন্য কোনো সরকার থাকলে এর চেয়ে ভালো কিছু করতে পারতো। আপনি হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, আমাদের হুম, কিছু জাহাজ আটকা পড়ছিল তেলের সরবরাহ, পেনিকের কারণে। এটি যে সরকারি কথাটা যেটা বলছে আমি এটার সাথে একমত, এটা পেনিক। হুম। বাংলাদেশে উপস্থিত মজুতের প্রবলেম ছিল না। অন্যদিকে আমাদের রিফাইনারি, ইস্টার্ন রিফাইনারির এই সময় যে মেরামত কাজের কারণে সক্ষমতা 40% কম। আমাদের তো একটাই রিফাইনারি, আমাদের দ্রুত আর একটা রিফাইনারি যেতে, এটা তো তারেক যে 2 মাসের মধ্যে একটা রিফাইনারি করা সম্ভব না, তাই না? তো না। এখন আমাদের ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানো এবং করা, এটা দরকার। সরকার
প্রত্যেকটা আপনি এটা অতীতে হয় নাই, ঢালাভাবে সরকারের সমালোচনা শুনে ন্যাশনাল ক্রাইসিসের সবাইকে একত হবে। তেলের এই সমস্যাটা একটা জাতীয় সমস্যা, এই সমস্যা জামাত বিএনপি সবার। তো এইটা বেশি কুচাকুচি করার টাইম না, তো এগুলো তো আরো ব্যবসায়ীরা সুযোগ নেবে। গভর্নমেন্ট প্রত্যেকটা পেট্রোল পাম্পের জন্য একটা অফিসার, লাইন অফিসার করে দিচ্ছে, মনিটর করছে। শুরুতে সাপ্লাই একটু কম দিচ্ছিল মসজিদের ভয়ে, পরে এই সাপ্লাইটা বাড়াই দিচ্ছে। আজকে আমি রাত্রে আমার অফিস থেকে বেরোনোর আগে তেল কিনছে, বললো স্যার 2-3টা গাড়ি আমি নিয়ে, আমি বললাম নিয়ে নাও। কালকেও তাই হয়েছে, মানে কমে যাচ্ছে, চাপ কমে যাচ্ছে। তেল নিয়ে আমি আমি মনে করি যে সরকার সাধ্যমতো চেষ্টা করছে। এই অবস্থা অন্য সরকার হইলে আরো খারাপ হইতে পারত। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অ্যাডভোকেট স্যার আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা যাচ্ছি। অ্যাডভোকেট আফাজুল্লাহ, আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট আফাজুল্লাহ? আপনি ফ্লাইট যেখানে আছেন লাইট নিন, আপনি ডাক পাচ্ছি। অ্যাডভোকেট আফাজুল্লাহ, আপনি ইরানের এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা এই যে একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে, ইউরোপের সাথে আমেরিকার বোঝাপড়া সৌদি আরবকে দিয়ে ইরানের মুখোমুখি দাঁড়াতে চাচ্ছে এবং বাংলাদেশে অস্থিরতা চলছে। অ্যাডভোকেট আফাজুল হক, আপনার অবস্থান থেকে বক্তব্যের আলোকে আপনার বক্তব্য স্থান করুন। আপনার সবাই 7 থেকে 8 মিনিট। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট আফাজুল হক? আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট আফাজুল হক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি সাউন্ডটা ক্লিয়ার করে নিতে নেবেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন ভাই? অ্যাডভোকেট আফাজুল হক, শুনতে পাচ্ছেন? আপনার বক্তব্য উপস্থান করুন অ্যাডভোকেট আফাজুল হক, বলেন আপনার বক্তব্য, বলেন, উপস্থান করেন, বলেন অ্যাডভোকেট আফাজুল হক। হ্যালো, আপনি শুনতে উপস্থান করেন অ্যাডভোকেট আফাজুল হক। হ্যালো, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? উপস্থান করুন, বলুন আপনার বক্তব্য, আফাজুল হক। হ্যালো, প্রিয় দর্শক, আমি নেট প্রবলেম দেখতে পাচ্ছি। বাংলাদেশ সরকার 2 মাস, অ্যাডভোকেট আফাজুল হক, বাংলাদেশে তেল সংকট সমাধান কিভাবে হতে পারে আপনার দৃষ্টিতে? আপনি স্কলে সোজা চোখ রেখে কথা বলুন। পাশাপাশি মধ্যপ্রাচ্য, অ্যাডভোকেট আফাজুল হক। হ্যালো, হ্যালো দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সরকার এবং বিরোধী দলের নিয়ে একটা জাতীয় ঐক্যমতের বিশেষ জাতীয় কমিটি করবার একটা সিদ্ধান্ত হয়েছে। পার্লামেন্টের একটা কমিটি হবে এবং সেই কমিটি তেলের সংকটকে সামনে রেখে এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই প্রক্রিয়া দিকে এগোবে। পাশাপাশি পার্লামেন্ট এবং রাজপথে জামাত ইসলাম সহ 11 তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য কর্মসূচি দিচ্ছেন। তাদের জোটগতভাবে এবং মিত্ররা কর্মসূচি দিচ্ছেন যে আগামীতে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বাস্তবায়নের দিকে তারা তাদের সংসদ এবং পার্লামেন্টের বিরোধী দলে রাজপথে তারা আন্দোলন করছেন। পাশাপাশি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রামে এবং ঈশ্বরদীতে এই গুপ্ত একটা রাজনৈতিক স্লোগান নিয়ে একটা উত্তেজনার পরিস্থিতি চলছে বাংলাদেশে। সেই উত্তেজনার পরিস্থিতি
জনগণ উত্তেজনার জায়গাটা দেখতে চায়, কিন্তু নতুন করে যেন দ্বন্দ্ব সংঘাতটা তীব্রতর না হয়, এই বাস্তবতাই আমরা বাংলাদেশের জনগণ চাই। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধটা বিশেষ করে ইরানের সাথে আমেরিকার নৌ সমুদ্র বন্দর কেন্দ্রিক আমেরিকা অবরোধ দিয়েছে, এবং আমেরিকা ইরানের জাহাজ জব্দ করতেছে, ইরানও আমেরিকা জাহাজ জব্দ করতেছে। এই যে জাহাজ জব্দ, কাউন্টার জব্দ, এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা একটা নতুন পাচ্ছি। যুদ্ধটা আকাশ পথের যুদ্ধটা এখন এই নদীপথে চলে গেছে, এবং এটা যদি আমরা, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পানামা খালের গুরুত্ব বেড়ে গেছে, সুয়েজ খাল, পানামা খালের গুরুত্ব বেড়ে গেছে। পানামা খালে এখন জাহাজ পারাপারটা দ্বিগুণ হচ্ছে, এবং পানামা তোর আদায় বেড়ে গেছে। এই বাস্তবতায় অ্যাডভোকেট আপাজুল হক, আপনাকে যদি না পাই, আপনি যদি কথা আমার শুনতে না পান, তাহলে আপনি অফ হয়ে যান প্লিজ। আপনি যদি শুনতে পান তাহলে কিছু বলেন, আপনি শুনতে পেলে কিছু বলেন, আর না পেলে আপনি সাইলেন্ট হয়ে যান। আপনি মিউট মিউট, হ্যাঁ, কারণ আপনার আওয়াজটা আমাদের লাগছে। অ্যাডভোকেট আফজুল হক, যদি আপনি আমার কথা শুনতে পান তাহলে কিছু বলুন, আর না শুনতে পারলে আপনি সাইলেন্ট হয়ে যান। আপনি স্পষ্ট শুনতে পেলে কিছু বলুন, আর যদি না পান তাহলে সাউন্ডটা বন্ধ করুন, আমি স্যারকে দিয়ে কিছু কথা বলে প্রোগ্রামটা শেষ করে দেবো। অ্যাডভোকেট বদ্র স্যার, জি বলেন। তার সেক্ষেত্রে আমি আসছি যে এখানে আমেরিকায় যে নৌ বন্দরে স্ট্রাইক দেওয়া, ইরানের জাহাজ জব্দ করা, এই জায়গা থেকে এই যে আমেরিকার এই মানে যুদ্ধের পলিসি চেঞ্জ করলো, এবং আমেরিকার সাথে ন্যাটোর মধ্যে কি একটা দূরত্ব সৃষ্টি হবে এই অনৈতিক যুদ্ধকে কেন্দ্র করে? পাশাপাশি এখানে এখানে ন্যাটোর ইটালি, গ্রিস, ফ্রান্স, জার্মান সবাই তো ট্রাম্পকে কোনো সাপোর্ট দেয় নাই, মানে সহযোগিতা করে নাই, তাদের বন্দর ব্যবহার করতে দেয় নাই ব্রিটিশও। সেক্ষেত্রে এটাকে কেন্দ্র করে আমেরিকার সাথে ন্যাটোর মধ্যে কি একটা নতুন করে একটু দূরত্ব এবং ভূ রাজনীতির ক্ষেত্রে একটা মানে ভিন্নতর কোনো রূপ বা চিত্র আমরা দেখতে পাবো? হ্যাঁ, আপনি তো শুরু হয়ে গেছে। স্পেন বলছে আমাদের আকাশসীমা আমরা আমেরিকাকে ব্যবহার করতে দিব না ইরানের বিরুদ্ধে। তো স্পেনকে তো ট্রাম্প বলছে নেটো থেকে বের করে দিতে হবে। তো হ্যাঁ, ট্রাম্প নেটোর একটা মিত্র দেশ, তো নেটোতে আছেন। এখন ট্রাম্প যদি বলেন যে স্পেনকে বের করে, নেটো বের করবে না, নেটো তো স্পেনকে বের করবেই না, তাহলে কি হবে? ট্রাম্প বেরিয়ে যাবেন। হ্যাঁ, সুতরাং আগামী দিনে অদূর ভবিষ্যতে হয়তো নেটো থেকে ট্রাম্প বেরিয়ে যাবেন, কিন্তু ট্রাম্প এই যে পৃথিবীর এক প্রান্ত থেকে প্রায় মধ্যপ্রাচ্যের কাছে, তো মিড পয়েন্টের কাছে ইউরোপকে তো তার দরকার মিত্র হিসাবে। ইউরোপ যদি মিত্র হিসেবে না থাকে, তাহলে রাশিয়া চীনের হুমকি মোকাবেলা করে বিশ্বে আধিপত্য করে তো কঠিন হবে। এরা তো এই দিককার। চীন আমাদের পাশাপাশি এশিয়ার শক্তি, রাশিয়া এশিয়ার উপর মিলিত একটা শক্তি। তো সেখানে অলরেডি ইউক্রেনকে চাইপা ধরছে রাশিয়া। ইউক্রেন ফেল করলে আরো দুই চারটা জায়গায় তারা মানে তাদের এক্সপানশন বা প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। তো সে কারণে আমেরিকার জন্য এটা এই সময়টা একটা পুরাপুরি একটা একটা এনার্কি অফ অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের একটা নৈরাজ্য। একজন প্রেসিডেন্ট আমেরিকার মতো একটা গণতন্ত্রে, ইটস এ শেম ফর আমেরিকা যে দিস জেন্টলম্যান সে শুধুমাত্র ইরানের সাথে বৈরিতায় লিপ্ত হয় না, ইসরায়েলের কথা শুনে আমেরিকা যুদ্ধ করতে গিয়া আমরা শুনতে পাচ্ছি তার যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে, তারপরে মানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সেটা নষ্ট হয়েছে, পেট্রিয়ট যেটা দিয়ে তারা পাল্টা ইয়ে করে আকাশ আকাশ দিয়ে আসা ক্ষেপণাস্ত্রকে আটকে, সেগুলো বিরাট ক্ষতি হয়ে গেছে বলছে। এটা অর্থমূল্য অনেক, ইসরায়েলের ক্ষতির অর্থমূল্য অনেক। এই অবস্থায় যদি সেই ইউরোপে বন্ধু হারায়, আপনি আমেরিকার তো লসে চলে, ডেফিসিট বাজেট, এটা তো মিডিল ইস্ট যদি বন্ড না কিনে, আমেরিকান বন্ড না কিনে অর্থনীতি তো তলাই যাবে। আপনার আমি আগের বার বলছিলাম যে ডলার থেকে বেরিয়ে যাচ্ছে দুনিয়া। আপনি জানেন ম্যাক্রোর দেশের ফ্রান্সের যত গোল্ড রিজার্ভ ছিল আমেরিকায়, শেষ গোল্ড রিজার্ভ তারা উঠে নিয়ে চলে গেছে। গোল্ড রিজার্ভ যদি না থাকে, সে তো ডলারের দরকার নেই, অলরেডি ইউরোপে চালু হয়ে গেছে ইউরো। এখন এশিয়ায় ইউয়ান চালু হচ্ছে, রাশিয়া এটা ফেভার করতেছে। ইউয়ান চালুটা রাশিয়া, কারণ আপনি জানেন যে ব্রাজিল সহ বিভিন্ন দেশকে নিয়ে চীন একটা ব্যাংকও করে ফেলছে, পাল্টা ব্যাংক।
পাওয়ার ব্যাংকের একটা হুম। পাল্টাবে। হ্যাঁ। ফলে যদি যদি আপনার ডলারের বিশ্ব বিনিময় ব্যবস্থা থেকে, আন্তর্জাতিক বাণিজ্য থেকে ডলারের প্রভাব কিছুটাও কমে, আমেরিকার জন্য এটা একটা একটা বিরাট আঘাত। ওইখানেই তার মাত বলি। আপনি বলেন আমেরিকান নিষেধাজ্ঞা কেন মানে বিভিন্ন দেশ, আমরা কেন মানে, বাংলাদেশ কেন মানে? কারণ আমার ওই ডলারটা আমেরিকান ফেডারেল রিজার্ভে, আমার যে ফরেন কারেন্সি যেটা আছে তো ফেডারেল রিজার্ভে আছে, এবং ফেডারেল রিজার্ভ থেকে আবার চুরি হয়েছে। আমাদের নানাভাবে দোষারোপ করা হচ্ছে, কিন্তু চুরিটা তো ফেডারেল রিজার্ভ থেকে হয়েছে, ফেডারেল রিজার্ভ থেকে এটা চলে গেছে। এবং হুম। এই ডলারের প্রতিপত্তি যখন কমবে, আপনি কেন মানবে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা গুলো? মানবে না। এখন কি ইরান মানে মানে না, এখন কি চীন মানে মানে কেন মানে না? কারণ সে ডলার দিয়ে বিনিময় করে না। ইরানিরা হুম। তেল দিচ্ছে, চীনে ইউয়ানে পেমেন্ট পাচ্ছে। এবং এখন সৌদি আরব সহ কিছু কিছু আপনার মধ্যপ্রাচ্যের দেশ, তারা চীনের সাথে ইউয়ানে লেনদেন করতে রাজি হয়েছে, কারণ চীনের উদ্বৃত্ত অর্থ অনেক বেশি, চীনের বিনিয়োগের সক্ষমতা অনেক বেশি। বাংলাদেশে আপনি ধরেন, আপনি হাসিনার সময় চীন ছিল, ইউনূস সাহেবের সময় ছিল, তারেক রহমানের আমলে আছে, তারা তারা বলছে যে আমরা উই আর নট ডুইং পলিটিক্স ইয়ার, আমরা কোনো আইডিওলজি নিয়ে আসবো না, আমরা ব্যবসা করতে চাই, বিনিয়োগ করতে চাই। তো ফলে যেই বিনিয়োগটা চীন করতে পারে, এই সক্ষমতা তো চীনের নাই। চীন আপনার সৌদি আরবের তেল কিনে সৌদি আরবকে ইউয়ান দিবে, আপনি হুম। ইরানকে ইউয়ান দিচ্ছে, কিন্তু আমেরিকা তো ডলার নিচ্ছে, ডলার নিচ্ছে নানান খাতে নানান ভাবে ডলার নিচ্ছে। তা আমি এই তো জন্য মনে করি যে মধ্যপ্রাচ্য, সৌদি, কাতার, ওমান, দুবাই, তারাও তো একটা নতুন সংকটের মধ্যে পড়ে গেছে। তাদের তেলের ডিপোতে হামলা হয়েছে। তাদের বিশেষ করে বড় বড় তেল শোধনাগার উপরে হামলা, ক্ষতিগ্রস্ত। মধ্যপ্রাচ্যেও তো তাদের তেল রপ্তানি ক্ষেত্রে একটা মানে সংকটের মধ্যে তারা তো পড়ে আছে। এই আমেরিকার এই এক নম্বর, এক সম্পদ সংকট হলে এই তেলটা কখন হয়েছে? তেলটা হয়েছে এই আরব ইসরায়েল যুদ্ধ ধরে, তারা এটাকে পেট্রো ডলার করছে, যে আমাকে তুমি এই পরিমাণ তেল দিতে হবে, আমি তোমার নিরাপত্তা দিব, এই তেলটা আমার, আমি এই দামে দিব, দামটা কম, আর দামটা ডলারে পেমেন্ট হবে। তাহলে ডলারের এই পেট্রো ডলারটাই তো বিশ্ব বাণিজ্যের বড় অংশ দখল করেছে। পেট্রোলিয়ামের তো বড় কেনাকাটা তো আর কিছুতে হয় না। তো ফলে তার এটা এটা এখন বুঝতে হবে যে একটা মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ তিনটা ডাইমেনশন সৃষ্টি করছে। একটা সামরিক, একটা অর্থনৈতিক, এবং একটা একান্তভাবে ট্রাম্পের আভ্যন্তরীণ। অর্থনৈতিকটা হলো ডলারের যে রাজ্য ছিল, আপনি সারা বিশ্বে যে আমেরিকা কোথাও কিছু হইলে বলে আমি তোমার শুল্ক নিষেধাজ্ঞা দিলাম, আমি তোমার অমুক প্রতিষ্ঠানকে ব্ল্যাক লিস্টেড করলাম, বাংলাদেশের র্যাবের 7 জন অফিসার করলাম, বিকজ আমি এটা মানতে হবে, আমার ডলার আমেরিকান ফেডারেল রিজার্ভে আছে, এবং আমি বিশ্বব্যাপী ইউরোপ বলে আমি যত জায়গা থেকে মাল কিনা বেচা করবো, আমার পেমেন্ট গুলো ডলারে হবে। সো আই ক্যানট অ্যাভয়েড আমেরিকান এম্বার্গো, আমাকে মানতে হয়। এই অবস্থার মধ্যে আমেরিকান কাছে পারমিশন চাইতে হয় যে আমি চীন থেকে তেল কিনবো, আমি রাশিয়া থেকে তেল কিনবো, পারমিশন নিতে নিতে হবে। কারণ আপনি প্রচুর পরিমাণে এক্সপোর্ট করেন আমেরিকায়, এ বাস্তবতা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু চীনের সেটা দরকার নাই, ইরানের একটা দরকার নেই, কারণ নিষেধাজ্ঞায় পড়ার পর ইরানের কোন তেল তো ইউরোপ নিচ্ছে না, আমেরিকাও নিচ্ছে না। নিচ্ছে কে? চীন। দিচ্ছে কি? ইউয়ান দিচ্ছে। ফলে ডলার অপাঙ্ক্তেও হয়ে যাচ্ছে না একটা। যদি ডলারের ব্যবহার 5% কমে, বিশ্ববাজার তো ডলারের রাজত্ব থেকে 5% বেরিয়ে যাবে। ফলে আমেরিকার এই যে একটা অর্থনৈতিক রাজত্ব ছিল, এই যুদ্ধের মধ্যে দিয়ে সেটা ভাঙতে শুরু করছে। আগে থেকেই চীন কিন্তু ব্যবস্থা নিছে, তারা ব্রাজিল টাজিল মিলে একটা ব্যাংক করছে, সেই ব্যাংক মাত্র কয়েক বছর, সেটা হয়তো আরো আগাবে আগাবে মনে করো। তো এই অবস্থায় দ্বিতীয়টা হচ্ছে সামরিক। সামরিক ক্ষেত্রে আপনি দেখেন যে সে মানে আপনার ভারী জোর। ভারত ভারত মহাসাগর কেন্দ্রিক রাশিয়া, রাশিয়া, ইরান আর ভারত, একটা রাশিয়া, ইরান, ভারত, ভারত মহাসাগর কেন্দ্রিক একটা সামরিক জোট হয়েছিল। এই সাম্প্রতিক সময়ে ভারতের অনেক স্পাই এখানে ধরা পড়ছিল। সেক্ষেত্রে এই জোটের ক্ষেত্রে কি রাশিয়া, ইরান, ভারতের যে সামরিক জোট, ভারত মহাসাগর কেন্দ্রিক, এই জোটের ক্ষেত্রে কি একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের এই অ্যাক্টিভিটিস এর কারণে? এখানে এখানে এখন যে গ্লোবাল সিস্টেম, চীন এবং রাশিয়া প্রথম নিজের ঐক্যটা ঠিক রাখবে, ভারতের মনে হইলে নিবে, নাইলে নিবে না। বর্তমান সিচুয়েশনে ভারত বিশ্বস্ত বন্ধু না। ভারত আমেরিকারও
মানে বিরাগভাজন হয়ে গেছে। ট্রাম্প বলছে যে তোমরা এখানে বাচ্চা পয়দা করার জন্য আসো, এরকম একটা খারাপ কথা বলছে। অন্যদিকে ইরানের সাথে যে বিরাট একটা মানে বেইমানি করছে, ইরান তো তাদের বন্ধু মিত্র রাষ্ট্র ছিল, লেনদেন ছিল, তো সেটার কারণে তো রাশিয়া এবং চীন দুইটার সাথে তো ইরানের ভালো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এবং এরা ইহুদিদের সাথে, আপনি চীন রাশিয়ার অনেক দোষ আছে, কিন্তু তারা কিন্তু ইসরায়েল বিরোধী অবস্থান, কেউ বলতে পারবে না তারা ইসরায়েলের প্রতি সামান্যতম আছে। বরং তুরস্কের এখনো ডিপ্লোম্যাটিক রিলেশন আছে, খুব ভালো না থাকলেও, উষ্ণ না থাকলেও। ফলে ইন্ডিয়া কিন্তু খুব